ক্লাস 9-এর ভিডিও এটি এবং এটি একটি ইতিহাসের ভিডিও। আমি জানি না ইতিহাসের কোন বই তোমরা অনুসরণ করছো। আমি এখানে যে বইটি কথা বলছি সেখানে কিন্তু খুব সহজ সরলভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই অধ্যায়টি খুব সহজভাবে বলা আছে। দেখো, বলা আছে প্রথম বিশ্বযুদ্ধের পর ইটালি ও জার্মানিতে যথাক্রমে ফ্যাসিবাদী ও ন্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়। তোমরা জেনেই নিয়েছো, ইটালিতে ফ্যাসিবাদ এবং জার্মানিতে ন্যাসিবাদ, এবং ইটালিতে ফ্যাসিবাদ মুসোলিনির নেতৃত্বে, জার্মানিতে ন্যাসিবাদ হিটলারের নেতৃত্বে গড়ে উঠেছিল। আচ্ছা, এই দুই আগ্রাসী মানে যারা অগ্রসর হতে পছন্দ করে, যারা বেশি সাম্রাজ্য বড় করতে পছন্দ করে, সেই রকম রাষ্ট্রনায়কের কথা বলা হচ্ছে। জাতীয়তাবাদী শক্তি খুব দ্রুত ইউরোপ তথা বিশ্বের নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছিল। দেখো, যুদ্ধ মানেই কিন্তু একটা নিরাপত্তাহীনতা কাজ করে জনসাধারণের মধ্যে। রাশিয়া প্রথম থেকেই এই দুই শক্তির তীব্র বিরোধিতা করে। ইংল্যান্ড, ফ্রান্স প্রথম দিকে আগ্রাসী জাতীয়তাবাদকে তোষণ করলেও প্রথম দিকে কিন্তু তোষণ করে, ঠিক আছে, মানে হিটলারকে পছন্দ করে। হিটলারের অনমনীয় বিস্তার নীতি শেষ পর্যন্ত তাদেরও জার্মানির বিরোধী পক্ষে পরিণত করে। ফলে প্রথম বিশ্বযুদ্ধের মাত্র 2 দশকের মধ্যেই পৃথিবীতে পুনরায় বিশ্বযুদ্ধের সম্মুখীন হতে হয়। বলা হয় যে 1939 এবং মতান্তরে কোথাও বলা হয় 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার ব্যাপ্তি, ধ্বংসলীলা এবং গুরুত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকে ছাপিয়ে গিয়েছিল। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রচুর লোক মারা গিয়েছিল এবং অনেক বেশি সম্পদের হানি হয়েছিল, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদ ও ন্যাসিবাদ বনাম গণতান্ত্রিক আদর্শের সংঘাত। দেখো, ফ্যাসিবাদ আর ন্যাসিবাদ এই দুটি মতবাদের মধ্যে কমন যে ফ্যাক্টরটি আছে সেটি হচ্ছে স্বৈরাচারী মনোভাব, ঠিক আছে। আমরা অনেক সময় স্বৈরাচারী শাসককে হিটলারি শাসক বলে অভিহিত করি বর্তমানকালে, ঠিক আছে। মানে একনায়কতন্ত্র তো বটেই, এবং তুমি নেপোলিয়ান পড়েছো, বিসমার্ক পড়েছো, মেটারনিখ পড়েছো, এবং এখন হিটলারও হচ্ছে স্বৈরতান্ত্রিক শাসক, ঠিক আছে। তার কথাই শ্রেষ্ঠ কথা, এবং তিনি পৃথিবীর অধীশ্বর হওয়ার স্বপ্ন দেখেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে দুই পক্ষ লড়াই করেছিল তাদের ইতিহাসে মিত্রশক্তি এবং অক্ষশক্তি বলা হয়। খুব মনে রাখতে হবে এই দুটো দলের নাম। মিত্রপক্ষের দেশগুলোর মধ্যে কারা ছিল? ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন প্রভৃতি, এবং আরও অনেক দেশ ছিল। আর যখন শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এই 3টে দেশই কিন্তু শুরু করেছিল। আচ্ছা, অক্ষশক্তির ভেতরে ছিল জার্মানি, ইটালি, জাপান, হাঙ্গেরি, রোমানিয়া প্রভৃতি দেশ। সোভিয়েত ইউনিয়ন ছাড়া মিত্রপক্ষের দেশগুলি বেশিরভাগই রাজনৈতিক কাঠামো ছিল গণতান্ত্রিক। অন্যদিকে অক্ষশক্তির প্রধান দুইটি শরিক ইটালি আর জার্মানিতে প্রতিষ্ঠা পেয়েছিল ফ্যাসিবাদ ন্যাসিবাদী রাজনৈতিক কাঠামো। তাহলে গণতান্ত্রিক কাঠামো বা ওয়েলফেয়ার স্টেট, এই ওয়েলফেয়ার স্টেট সমাজতান্ত্রিক দেশের সঙ্গে লড়াই বেঁধেছিল কাদের? ফ্যাসিবাদীদের বা ন্যাসিবাদীদের। এই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনেকেই ফ্যাসিবাদ আর ন্যাসিবাদের সঙ্গে গণতন্ত্রের লড়াই বলেন, ঠিক আছে। গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের অধিকারগুলোই খুব পবিত্র বলে মনে করা হয়। মানুষ জন্মসূত্রেই কিছু অধিকার নিয়েই জন্মায়, যেমন হচ্ছে জীবন ধারণের অধিকার, জীবিকার অধিকার, বেঁচে থাকার অধিকার, আরও কিছু অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থানের অধিকার, ঠিক আছে, পছন্দ অনুযায়ী কাজ খুঁজে নেওয়ার অধিকার। এই সমস্ত অধিকার যদি মানুষকে দেয়া না হয় মানুষের জীবন নরক হয়ে যায়, ঠিক আছে। কিন্তু ফ্যাসিবাদী আর ন্যাসিবাদীতে মানুষের ব্যক্তি স্বাধীনতাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। ব্যক্তি মানুষের ওপর দমন পীড়ন অত্যাচার চলতেই থাকে, এই সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে। আচ্ছা,
দেখো, যদি এই দুটো দল মনে রাখতে না পারো, মনে রাখার সহজ ট্রিক্স হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো যে জাপানে হিরোশিমা নাগাসাকিতে বোমা বিস্ফোরণ হয়েছিল, আর এই বোমা কে ফেলেছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই জাপানের শত্রু ছিল। আর এই জাপান দলটির সঙ্গে দুটি দল যুক্ত ছিল, যারা হচ্ছে দুটো দেশ, যারা হচ্ছে ইটালি এবং জার্মানি। তাহলে ইটালি এবং জার্মানির বন্ধু রাষ্ট্র ছিল জাপান। তাহলে আমরা একটি দল পেয়েই গেলাম এখানে বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইটালি, জার্মানি, জাপান। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বিরুদ্ধে দল আমরা একটা তো পেলামই, মার্কিন যুক্তরাষ্ট্র, তার সঙ্গে আছে ব্রিটেন ও ফ্রান্স। তাহলে আমরা দুটো দল তো পেয়েই যাচ্ছি, একটি হচ্ছে অক্ষ শক্তি, একটি মিত্র শক্তি। ঠিক আছে, এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা দেখো, অনেকে বলে 1939 সালে 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ডের বিরুদ্ধে যখন আক্রমণ করে, তার সঙ্গে সঙ্গেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। অপর একটি মত বলে 1941 সাল, যখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপান মার্কিন যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব ইউরোপে জার্মানির সঙ্গে ইটালি ফ্রান্সের দ্বন্দ্বের সঙ্গে যুক্ত হয়, তখন থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন পরিণত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এটা দুটো মত, তোমাকে জিজ্ঞাসা করলে দুটো মতই বলতে হবে। আচ্ছা, কারণ হিসেবে সবচেয়ে মূল কারণ যেটা উঠে আসে সেটা হচ্ছে ভার্সাই সন্ধি। ঠিক আছে, বা ভার্সাই চুক্তি। জার্মানির মানুষের একটা বড় অংশ মনে করতো ভার্সাই চুক্তিতে জার্মানির প্রতি অবিচার করা হয়েছে। ঠিক আছে, এবং জার্মানির ন্যাসি পার্টির বক্তব্য ছিল ভার্সাই চুক্তিকে অগ্রাহ্য করে জার্মানির অস্ত্র সৈন্য বাড়ানো উচিত, প্রয়োজনে অন্য রাজ্য দখল করে জার্মানির মানুষের জন্য বসবাসের স্থান আদায় করা উচিত। 30-এর দশকে হিটলারের নেতৃত্বে ন্যাসি পার্টি জার্মানির রাজনৈতিক ক্ষমতা দখল করে। হিটলার ভার্সাই চুক্তির শর্তগুলিকে লঙ্ঘন করতে থাকেন। জার্মানি স্বাধীন রাষ্ট্র চেকোস্লোভাকিয়া অন্তর্গত সুদেতানল্যান্ডের ওপর দাবি জানালে ফ্রান্স ও ইংল্যান্ড সম্মতিতে সুদেতানল্যান্ডে জার্মানির সঙ্গে যুক্ত হয়। এরপর জার্মানির গোটা চেকোস্লোভাকিয়া দখল করে। ইটালির ওপর এরপর হিটলার এরপর নজর পড়ে পোল্যান্ডের ওপর। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি অনাক্রমণ চুক্তি করেন তিনি, কিন্তু এই অনাক্রমণ চুক্তির একটি অংশে পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলোর ওপর জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের অধিকার স্থাপনের কথা উল্লেখ করা ছিল। এই সময় ফ্রান্স ইংল্যান্ড বুঝতে পারে হিটলারের আগ্রাসী চাহিদা কোনোভাবেই মিটবে না। তারা তোষণ নীতি পরিত্যাগ করে, তোষণ ঘোষণা করে পোল্যান্ডের ওপর জার্মানি আক্রমণ করলে তারাও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। দেখো, যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো, সেই সময় প্রথম বিশ্বযুদ্ধের জন্য অভিযুক্ত করা হলো জার্মানিকে। জার্মানির জন্যই নাকি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, এবং যার জন্য জার্মানিকে কোণঠাসা করার জন্য এই ভার্সাই সন্ধি করা হয়, এবং জার্মানিকে অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যস্ত করার জন্য বিভিন্ন রকমের কথা বলা হয়, যেমন জার্মানি অন্য দেশের সঙ্গে বাণিজ্য করতে পারবে না, বা ক্ষতিপূরণ বাবদ অনেক টাকা দিতে হবে, এই সমস্ত নানান কিছু। যখন এত কিছু করতে গিয়ে জার্মানি খুবই ক্ষতিগ্রস্ত হতে থাকে, তখন জার্মানির শাসক হিটলার এই সমস্ত ভার্সাই সন্ধির চুক্তিগুলো তিনি লঙ্ঘন করতে শুরু করেন। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো ফরাসি তোষণ নীতি। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স বা ব্রিটেন আবার জার্মানির সঙ্গে কি করেছিল? যুদ্ধে জড়িয়ে পড়তে চায়নি। প্রথমে কিন্তু তারা কেউ যুদ্ধ করতে চায়নি, তারা হিটলারের প্রাথমিক দাবিগুলো মেনে নিয়ে তাকে তুষ্ট করার নীতি বা তোষণ নীতি গ্রহণ করেছিল। এই নীতি সফল হয়নি, কারণ হিটলারের সমস্ত দাবি মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। ঠিক আছে, প্রথমে তো তারা চেয়েছিল কারা? ফ্রান্স ও ব্রিটেন জার্মানিকে কখনোই যুদ্ধ করতে চায়নি জার্মানির বিরুদ্ধে, কিন্তু হিটলারকে সন্তুষ্ট করে তারা ঠান্ডা রাখতে চেয়েছিল। কিন্তু হিটলার তো কিছুতেই শোনার পাত্র নয়, তিনি কিন্তু যুদ্ধই করতে চান। তার ফলে তার যে নীতি ছিল সেগুলো কিন্তু তারা মানতে পারেনি। তাই তারা কি করলো? ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করলো। তাহলে একটি দলে কি ছিল? জার্মানি, ইটালি, জাপান, এরা ছিল অক্ষশক্তি, এবং ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এরা ছিল মিত্রশক্তি। আশা করছি বুঝতে পেরেছো, মনেও থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। দেখতে থাকো ইতিহাসের ভিডিও, আশা করছি খুব ভালো লাগবে।